এই গল্পটা শোনার আগে দরজার ছিটকিনিটা ঠিক করে দিয়েছেন তো? ঠিক আছে, এবার একটু নিচু স্বরে বলি। জীবনের কিছু সত্যি এমন হয় যা দিনের আলোর মতো স্পষ্ট হলেও গভীর রাতে একাকিত্বের চাদরে মোড়া থাকে। বাইরের দুনিয়ায় আমরা যা দেখাই তার আড়ালে কত শত জটিলতা আর অব্যক্ত অনুভূতি জমা থাকে, সে খবর কজনই বা রাখে। আজ আমি নন্দিনী। আমার বাড়ির ভেতরের এমন এক গোপন কথার পর্দা সরাব, যা হয়তো অনেকের জীবনেরই লুকানো কোনো অধ্যায়কে ছুঁয়ে যাবে। আমার বাড়ি বর্ধমান জেলায়, একটা ছিমছাম গ্রাম বলা যায়। সেখানেই বড় হয়েছি, বিয়েও হয়েছে এই জেলারই একটু শহরতলির দিকে। স্বামী, শাশুড়ি আর আমি, এই আমাদের ছোট সংসার। আমার স্বামীর নাম সুজন, সে সরকারি চাকুরে। সকালে বের হয়, ফিরতে ফিরতে রাত। সপ্তাহের 5 দিন এই একই রুটিন। বাকি 2 দিন ছুটি পেলেও তার বন্ধুদের আড্ডা আর অফিসের কলিগদের সাথে সময় কাটাতেই ভালোবাসে। প্রথম প্রথম খুব কষ্ট পেতাম। নতুন বিয়ে হয়েছে, সবেই সংসার পেতেছি, অথচ মনের মতো করে স্বামীর সঙ্গ পাই না। দিনের পর দিন এই একাকিত্ব একটা কালো মেঘের মতো আমার মনকে ঘিরে ধরত। তখন নিজেকে বোঝাতাম, পুরুষ মানুষ এমনটাই হয়, তাদের জগৎটা বড় হয়, সব সময় কি আর বউকে নিয়ে পড়ে থাকতে পারে? কিন্তু মন তো আর বোঝ মানে না। বিশেষ করে যখন পাশের বাড়ির মেয়েরা তাদের স্বামীকে নিয়ে সুখের গল্প বলতো, বা আমার শাশুড়ি যখন বলতো আমার ছেলেটা বরাবরই এমন, বাইরে থাকতেই বেশি ভালোবাসে, তখন বুকের ভেতরটা হু হু করে উঠত। মনে হতো আমার ভেতরে যে একটা নদী বইছে ভালোবাসার, সেটা কি কেবল শুকিয়ে যাবে? দেখতে শুনতে আমি মোটামুটি সুন্দরী, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা হলেও বেশ উজ্জ্বল। শরীরের গড়নটা এমন যে যারা দেখেছে তারাই বলেছে বেশ আটসাট, ভরা ভরা। শাড়ি পরলে আমার কোমরের ভাঁজটা স্পষ্ট বোঝা যায়, আর ব্লাউজের মধ্যে বুকটা বেশ সুডল দেখায়। সেদিন ছিল এক রবিবার, গরম বেশ ভালোই পড়েছে। আমি একটা হালকা সুতির শাড়ি পরেছিলাম, যেটা একটু ঢিলে ঢালা, কিন্তু আমার শরীরের সাথে লেপটে ছিল যেন। আঁচলটা ঠিক করে গলায় জড়ানো ছিল, যাতে গরমেও স্বস্তি পাই আর লজ্জাও না লাগে। সেদিন আমি জানলার ধারে বসে চুল আঁচড়াচ্ছিলাম। আমার চুলগুলো কোমর ছাপিয়ে যেত, ঘন কালো। আমার স্বামীর এই চুলগুলো খুব পছন্দ ছিল, কিন্তু কবে যে শেষবার যত্ন করে সে আমার চুল বেঁধে দিয়েছে মনে পড়ে না। সেই দিনটাতেই প্রথম আমার দেবরের আগমন। নাম অভিজিৎ, আমার স্বামীর ছোট ভাই। আমার স্বামী সুজনের থেকে প্রায় 7-8 বছরের ছোট সে। লেখাপড়া শেষ করে চাকরির চেষ্টা করছিল। সুজনই ওকে ডেকে এনেছিল, বলেছিল এখানে থেকে চেষ্টা করতে, শহরে থাকলে সুবিধে হবে। অভিজিৎকে প্রথম দেখে আমার একটু অবাকই লেগেছিল। সুজন যেমন চাপা স্বভাবের, অভিজিৎ ঠিক তার উল্টো, বেশ হাসি খুশি, ছটফটে। প্রথম দিন এসেই সে গোটা বাড়িতে একটা নতুন প্রাণের সঞ্চার করেছিল যেন। শাশুড়ি মাও অভিজিৎকে পেয়ে বেশ খুশি। তিনি প্রায়ই অভিজিৎকে নিয়ে আহ্লাদ করতেন, আমার ছোট খোকা এসেছে। আমারও খারাপ লাগেনি। বাড়িতে আরও একজন মানুষ থাকলে একাকিত্বটা হয়তো একটু কমবে। অভিজিৎ এলো আর আমার জীবনের রং যেন একটু একটু করে বদলাতে শুরু করলো। সে সব সময় আমার সাথে গল্প করত, কি খাই, কি পছন্দ করি, কি বই পড়ি, টিভি দেখি কিনা, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইত। সুজন কোনোদিনও এত কথা জানতে চায়নি আমার থেকে। আমার ভালো লাগতো, মনে হতো এতদিনে বুঝি কেউ আছে যে আমাকে শুনতে চায়, আমাকে বুঝতে চায়। অভিজিৎ কিন্তু আমার দিকে তাকাতো অন্যভাবে। প্রথম প্রথম আমি খেয়াল করিনি, কিন্তু ধীরে ধীরে তার চোখের ভাষাটা আমার কাছে পরিষ্কার হতে লাগলো। সে যখন আমার দিকে তাকাতো, তার চোখে একটা গভীর চাউনি থাকত। সে চাউনিতে শুধু কৌতূহল ছিল না, ছিল আরও কিছু, যা আমি ঠিক ধরতে পারতাম না, কিন্তু আমার বুকের ভেতর একটা অদ্ভুত কম্পন তৈরি করত। একদিন দুপুরে রান্নাঘরে আমি কাজ করছিলাম। বাইরে লু বইছে, খুব গরম। আমি একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছিলাম, আঁচলটা পেঁচিয়ে কোমরে গোঁজা। কাজ করতে করতে ঘামছিলাম। হঠাৎ দেখি অভিজিৎ রান্নাঘরের দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা বই। সে বই পড়ছিল না, আমার দিকেই তাকিয়েছিল। আমি একটু অস্বস্তি বোধ করলাম,
কিছু বলবে দেওর? জিজ্ঞেস করলাম। সে হাসল। সেই হাসিটা কেমন যেন মিষ্টি আর দুষ্টুমিতে ভরা। না ভাবি, এমনি দেখছি, তোমাকে রান্নাঘরে দেখলে খুব ভালো লাগে। আমার গাল দুটো গরম হয়ে উঠল। সুজন কোনোদিনও এমন কথা বলেনি। আমি দ্রুত হাতে কাজ সারতে লাগলাম। অভিজিৎ কিন্তু সেখান থেকে নড়ল না। সে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। তার চলে যাওয়ার পর আমার মনে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হলো। আমি নিজের কাজে মন দিতে পারছিলাম না। তার বলা কথাগুলো কানের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তোমাকে রান্নাঘরে দেখলে খুব ভালো লাগে। দিন গড়াতে লাগল। অভিজিৎ আর আমার সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হতে থাকল। সে প্রায়ই কোনো ছুতোয় আমার কাছে আসত, কখনো জল চাইতে, কখনো কোনো বই বা ম্যাগাজিন নিয়ে আলোচনা করতে। আমাদের বাড়িতে তখন টিভি ছিল না, রেডিও ছিল। আমরা দুজন প্রায় দুপুরে বা সন্ধ্যায় রেডিওতে গান শুনতাম, পাশাপাশি বসে থাকতাম। অভিজিৎ আমার খুব কাছে ঘেঁষে বসত। আমার মনে হতো তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার গালে লাগছে। বুকের ধুকপুকানি বেড়ে যেত। আমি চেষ্টা করতাম সরে বসতে, কিন্তু সে এমনভাবে বসত যে পালানোর কোনো উপায় থাকত না। তার উষ্ণতা আমাকে এক অদ্ভুত ভালো লাগার ঘোরে আচ্ছন্ন করত। সুজন তখনও নিজের জগতে ব্যস্ত। সে ফিরত, খেত, ঘুমত। আমার সাথে কথা বলার সময় তার খুব কম ছিল। অভিজিৎ এই ফাঁকটা খুব ভালোভাবে পূরণ করে নিয়েছিল। সে আমার মনের খবর রাখত। আমার ছোট ছোট ভালো লাগা মন্দ লাগাগুলো মন দিয়ে শুনত। আমার মনে হলো আমার এতদিনের যে চাপা আবেগ, অভিজিৎ যেন সেগুলোকে এক এক করে জাগিয়ে তুলছে। সে আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকাত যা আমার স্বামী কোনোদিন তাকায়নি। সেই দৃষ্টিতে ছিল আকর্ষণ, গভীর কৌতূহল আর এক ধরনের দখলের ইচ্ছা। একদিন বিকেলে অভিজিৎ আমাকে নিয়ে ছাদে গেল। সন্ধ্যা নামছিল, আকাশটা কমলা আর লালে মেশা। অভিজিৎ বলল, ভাবি, তোমার মনটা কি সুন্দর জানো? আমি অবাক হয়ে তাকালাম। কেন? সে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে সন্ধ্যার নরম আলো। তোমার হাসিটা খুব মিষ্টি। তোমার চোখ দুটোয় কেমন যেন এক দুঃখ লেগে আছে। আমি দেখতে পাই। তার কথায় আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কেউ যে আমার ভেতরের এই লুকানো দুঃখটা দেখতে পায়, আমি কল্পনাও করিনি। আমি আবেগপ্রবণ হয়ে পড়লাম। অভিজিৎ হঠাৎ আমার হাতটা ধরল। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম না। সে আমার হাতের আঙুলগুলো নিজের আঙুলের ভাঁজে নিল। আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমার কি খুব কষ্ট হয় ভাবি? একা লাগে? তার এই প্রশ্ন আমার দীর্ঘদিনের অব্যক্ত বেদনাকে যেন স্পর্শ করল। আমার চোখ ছলছল করে উঠল। আমি মাথা নিচু করলাম। অভিজিৎ আমার চিবুক ধরে আলতো করে তুলে ধরল। তার চোখ দুটোতে তখন গভীর মায়া। সে আমার চোখে চোখ রেখে বলল, তুমি একা নও ভাবি, আমি তো আছি। এই প্রথম আমি তার চোখে প্রেমের এক ঝলক দেখলাম, যা আমার স্বামীর চোখে কোনোদিনও দেখিনি। তার কথাগুলো যেন মন্ত্রের মতো আমার কানে বাজছিল। মনে হলো এই বুঝি আমার সকল একাকিত্বের অবসান। সেই দিনের পর থেকে অভিজিৎ যেন আরও বেশি করে আমার জীবনে জড়িয়ে গেল। সে যখন সুজনের অনুপস্থিতিতে আমার সাথে কথা বলতো, হাসত বা ঘরের ছোটখাটো কাজে হাত বাড়াতো, আমার খুব ভালো লাগত। সে প্রায়ই রান্নাঘরে আসত। আমি কি রান্না করছি তা দেখত আর টুকটাক কথা বলতো। একদিন আমি রুটি বেলছিলাম। আমার হাত ঘেমে যাচ্ছিল। অভিজিৎ পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ আমার হাত থেকে বেলুনটা পড়ে গেল। আমি নিচু হয়ে বেলুনটা তোলার আগেই অভিজিৎ তার হাত বাড়িয়ে বেলুনটা তুলে নিল। তার আঙুলগুলো আমার আঙুলের ডগায় লেগে গেল। সেই স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুতের এক মৃদু প্রবাহ খেলে গেল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। আমার গাল তখন টকটকে লাল। অভিজিৎ হাসল। সেই হাসিটা ছিল ইঙ্গিতপূর্ণ। ভাবি, গরম লাগছে বুঝি? মুখটা লাল হয়ে গেছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। শুধু মাথা নিচু করে আবার রুটি বেলতে লাগলাম। আমাদের এই সম্পর্কটা ছিল সম্পূর্ণ চোখের ভাষায়, স্পর্শের উষ্ণতায়। সরাসরি কোনো অশালীন কথা বা ইঙ্গিত ছিল না, কিন্তু চোখের তারায়, হাতের ইশারায়, কাছাকাছি থাকার বাহানায় একটা নতুন গল্প লেখা হচ্ছিল। আমি জানতাম এটা ভুল, সমাজের চোখে মহাপাপ, কিন্তু আমার মন তখন এই ভুল পথেই যেন হাঁটতে চাইছিল। সুজনের উদাসীনতা আমার মনকে আরও বেশি করে অভিজিতের দিকে ঠেলে দিচ্ছিল। আমি দিন গুনতাম, কখন সুজন অফিস যাবে, কখন শাশুড়িমা নিজের ঘরে বিশ্রাম নেবেন, আর অভিজিৎ আমার কাছে আসবে। তার সান্নিধ্য আমার শূন্য মনটাকে ভরে দিত। এক দুপুরে শাশুড়িমা দিদির বাড়িতে গিয়েছিলেন একদিনের জন্য। সুজন অফিসে ছিল। বাড়িতে কেবল আমি আর অভিজিৎ। দুপুরটা কেমন যেন থমথমে ছিল।
আমি খাটে বসে একটা বই পড়ছিলাম। অভিজিৎ ঘরে ঢুকল। তার পরনে একটা কালো রঙের টি শার্ট আর জিন্স, যা তার সুঠাম শরীরকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তার চোখে সেই চহন যা আমি এখন চিনতে পারি। সে আমার দিকে তাকিয়ে আলতো করে হাসল। কি করছো ভাবি? আমি বইটা পাশে রেখে বসলাম। এমনিই পড়ছিলাম, ভালো লাগছে না। সে এসে আমার পাশেই বসল। খাটটা একটু নড়ে উঠল। তার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছিল, হয়তো কোনো পারফিউম। সে আমার কাঁধের ওপর আলতো করে হাত রাখল, আমার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। ভাবি, তুমি এত সুন্দর দেখতে আর সারাক্ষণ একা একা থাকো, তোমার কষ্ট হয় না? তার কণ্ঠস্বর যেন নেশা ধরানো। আমি মাথা নাড়লাম, কথা বলতে পারছিলাম না। তার হাতের উষ্ণতা আমার শাড়ির ভেতরের ত্বককে স্পর্শ করছিল। সে আরও একটু কাছে সরে এলো, আমার কানে ফিসফিস করে বলল, আমি জানি তুমি খুব একা, কিন্তু এখন থেকে আর একা থাকবে না। আমার মনের ভেতরের সব প্রতিরোধ যেন ভেঙে যাচ্ছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমার মন তাকে আটকাতে পারছিল না। তার হাতের উষ্ণতা আমার কাঁধ পেয়ে বাহুতে নেমে এলো। তারপর আলতো করে আমার হাতটা ধরল। তার আঙুলগুলো আমার আঙুলের ভাঁজে মিশে গেল। আমার শরীর কাঁপছিল। সে আমার দিকে ঝুঁকে পড়ল। তার চোখ দুটো আমার চোখের দিকে স্থির। তার শ্বাস আমার মুখে এসে লাগছে। এক অদ্ভুত আকর্ষণ আমাকে টেনে নিচ্ছিল তার দিকে। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো এই মুহূর্তের জন্য হলেও আমি সব ভুলে যেতে পারি, সব নিয়ম, সব বাধা। সে আমার কপালের ওপর একটা হালকা চুমু খেল। সেই চুমুটা যেন আমার শরীরের প্রতিটি শিরায় আগুন ধরিয়ে দিল। তারপর সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি ভাবি। এই কথাগুলো শোনার জন্য আমার মন কত দিন ধরে অপেক্ষা করছিল তা আমি নিজেও জানতাম না। আমার চোখে জল এসে গেল। সে আমার গালে হাত রাখল, চোখের জল মুছিয়ে দিল। তার হাতের স্পর্শে আমার শরীর যেন আরও বেশি করে শিহরিত হচ্ছিল। আমি তখন সম্পূর্ণ তার বশে। মনের ভেতরের সব দ্বিধা দূরে ঠেলে আমি তার হাতের মধ্যে নিজেকে সমর্পণ করলাম। সে আমার মাথায় আলতো করে হাত বোলালো, আমার চুল স্পর্শ করল। তার স্পর্শে আমার সারা শরীর অবশ হয়ে আসছিল। আমরা অনেকক্ষণ কথা বলিনি, কেবল একে অপরের দিকে তাকিয়েছিলাম। তার চোখে ছিল এক গভীর আবেগ, আর আমার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, আনন্দ আর চরম আকুতি। সে আমার শাড়ির আঁচলটা আলতো করে সরালো, তারপর আমার কাঁধে আবার চুমু খেল। সেই উষ্ণ স্পর্শ আমার শরীরের প্রতিটা অংশে ছড়িয়ে পড়ল। আমি কোনো বাধা দিলাম না। আমার মন তখন কেবল তার সান্নিধ্য চাইছিল। সে আমার আরও কাছে এলো। আমরা প্রায় গা ঘেঁষে বসেছিলাম। তার ঠোঁট আমার গালে, তারপর ঘাড়ে স্পর্শ করল। আমার বুকের ভেতর এক ঝড় বইছিল। আমি জানতাম এই গভীর অনুভূতির সামনে আমার সমস্ত যুক্তি পরাজিত। এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে টানছিল এক অতল গভীরে। সেই বিকেলে আমরা কেবল স্পর্শ আর চোখের ভাষায় একে অপরের সাথে কথা বলেছিলাম, যা আমাদের গোপন সম্পর্কের গভীরতাকে আরও বাড়িয়ে তুলেছিল। আমরা পরস্পরের শরীরের উষ্ণতা অনুভব করছিলাম, কিন্তু কোনো সীমানা পেরোয়নি। কেবল সেই সীমারেখার কাছাকাছি গিয়ে ফিরে আসছিলাম বারবার। এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। যদি আমার এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে খুব মূল্যবান। এরপর থেকে অভিজিৎ আর আমি যেন আরও বেশি করে কাছাকাছি আসতে লাগলাম। সে আমাকে দেখলেই একটা মিষ্টি হাসি দিত, আর আমার বুক ধুকপুক করে উঠত। সুজন তখনও নিজের কাজে ব্যস্ত। সে হয়তো খেয়ালই করত না আমাদের চোখের ভাষা, আমাদের কাছাকাছি আসার চেষ্টা। কিন্তু আমার মনে হতো আমার শাশুড়ি মা হয়তো কিছুটা আন্দাজ করতে পারতেন। তিনি কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দুজনের দিকে তাকিয়ে থাকতেন। আমি ভয় পেতাম, লোকলজ্জার ভয়, সমাজের চোখে ঘৃণ্য হওয়ার ভয়। কিন্তু অভিজিতের সান্নিধ্য আমাকে এই সব ভয় ভুলিয়ে দিত। তার মিষ্টি কথায়, তার চোখের চাহনিতে আমি ভেসে যেতাম। অভিজিৎ সুযোগ পেলেই আমার ঘরে আসতো।
কখনো পড়ার নাম করে, কখনো অন্য কোনো বাহানায়। আমি তখন সেজে গুজে থাকতাম, আমার পছন্দের লাল রঙের শাড়িটা পরতাম, কিংবা একটা কালো সালোয়ার কামিজ, যেটা আমার শরীরের গড়নকে আরও আকর্ষণীয় করে তুলত। তার সামনে পড়লে আমার বুকটা দ্রুত ওঠানামা করত। অভিজিৎ আমার দিকে তাকিয়ে প্রশংসা করত, ভাবি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তার এই প্রশংসাগুলো আমার কাছে অমৃতের মতো লাগত। সুজন কোনোদিনও এত প্রশংসা করেনি। আমার মনে হতো আমি যেন অভিজিতের জন্যই সাজি, তার জন্যই নিজেকে আরও সুন্দর করে তুলতে চাই। একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল, সারা বাড়ি অন্ধকার। আমি রান্নাঘরে মোমবাতি খুঁজতে গিয়েছিলাম। অভিজিৎ আমার পিছু পিছু এসেছিল। সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল। অন্ধকারে তার উপস্থিতিটা আরও বেশি করে অনুভব করছিলাম। মোমবাতিটা হাতে নিয়ে যেই আমি ঘুরতে যাব, হঠাৎ অভিজিৎ আমার হাতটা ধরে ফেলল। তার হাতের ছোঁয়ায় আমি কেঁপে উঠলাম। সে আমার হাতটা মুঠো করে ধরল। ভয় পাচ্ছ ভাবি? তার কণ্ঠস্বরে এক অদ্ভুত উত্তেজনা ছিল। আমি মাথা নাড়লাম। না। সে আমার হাতটা আরও শক্ত করে ধরল। আমার কাছে থাকলে তোমার কোনো ভয় নেই। তার কথাগুলো আমার বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিল। সেই অন্ধকারে, বিদ্যুতের অভাবে আমাদের দুজনের মনের ভেতর যেন অন্য এক আলো জ্বলে উঠেছিল। আমরা কিছুক্ষণ হাত ধরে দাঁড়িয়ে রইলাম। তারপর আমি মোমবাতি জ্বালিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু তার হাতের স্পর্শ তখনও আমার হাতে লেগেছিল। দিনের পর দিন আমাদের এই লুকোচুরি চলতে থাকল। আমাদের সম্পর্কটা ছিল এক অদ্ভুত বন্ধনে বাঁধা। কোনো সরাসরি কথা না বলেও আমরা একে অপরের মনের খবর রাখতাম, পরস্পরের প্রতি আকর্ষণটা অনুভব করতাম। অভিজিৎ মাঝে মাঝেই বলতো, ভাবি, আমার মনে হয় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই কথাগুলো আমার মনে অপরাধ বোধ জাগাত, আবার একই সাথে এক অদ্ভুত আনন্দের অনুভূতিও দিত। আমি বুঝতে পারতাম না কি করব। একদিকে সুজনের সাথে আমার বিবাহিত জীবন, সমাজের চোখ, অন্যদিকে অভিজিতের প্রতি আমার এই তীব্র আকর্ষণ, তার মিষ্টি কথা আর তার সান্নিধ্যের লোভ। এই দ্বন্দ্বে আমার মন প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছিল। একদিন বিকেলে অভিজিৎ আমার ঘরে এলো। আমি সেলাই করছিলাম। সে এসে আমার পাশে বসল। তার চোখে ছিল এক ধরনের গভীর আবদার। ভাবি, তুমি কি সেলাই করছো? আমি একটা রুমাল সেলাই করছিলাম। সে রুমালটা হাতে নিল। এটা কি আমার জন্য? আমি হাসলাম। না, এমনি। সে রুমালটা আমার কাছে এনে তার নাকে শুকল। তোমার গন্ধ আসছে ভাবি, কি সুন্দর গন্ধ। তার এই কাজটা আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল, কিন্তু একই সাথে আমার বুকের ভেতরটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে গিয়েছিল। সে রুমালটা ভাঁজ করে তার পকেটে রেখে দিল। এটা আমার, তুমি বানিয়েছ, এটা আমার। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। অভিজিৎ আমার চোখের দিকে তাকিয়ে হাসল। তার হাসিটা ছিল বিজয়ীর হাসি। সেই দিন আমি বুঝলাম আমি তার কাছ থেকে আর পালাতে পারব না। কিন্তু এই গোপন সম্পর্কের একটা মারাত্মক দিকও ছিল। অভিজিৎ আমার প্রতি এতটাই নির্ভরশীল হয়ে উঠেছিল যে কোনো ছোটখাটো বিষয়েও সে আমার ওপর রাগ করত। সে চাইত আমি কেবল তার সাথেই কথা বলি, তার প্রতি আমার সমস্ত মনোযোগ থাকুক। সুজন যখন বাড়িতে থাকত তখন আমি অভিজিতের থেকে একটু দূরে থাকতে চাইতাম, যাতে কেউ কিছু সন্দেহ করতে না পারে। কিন্তু অভিজিৎ এটা সহ্য করতে পারত না। সে মুখ গোমরা করে থাকত আর চোখে চোখে আমাকে অভিযোগ করত। তারই আচরণ আমার মনে এক ধরনের ভয় ঢুকিয়ে দিয়েছিল। আমার মনে হতো সে আমাকে যেন এক প্রকার মানসিক চাপ দিচ্ছিল, এক ধরনের নীরব ব্ল্যাকমেইল। যদি আমি তার ইচ্ছে মতো না চলি, তাহলে সে হয়তো আমাদের সম্পর্কটা ফাঁস করে দিতে পারে। এই ভয়টা আমার বুকের ভেতর সব সময় দানা বেঁধে থাকত। একদিন সুজন ছুটিতে বাড়িতে ছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। সুজন আমাকে কিছু একটা জিজ্ঞেস করতে এলো। সেই সময় অভিজিৎ দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। সুজন চলে যাওয়ার পর অভিজিৎ আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল। ভাবি, সুজন ভাইয়ের সাথে তোমার অনেক গল্প জমেছে দেখছি। তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট বিদ্রূপ। আমি দ্রুত তার দিকে তাকালাম। কি বলছো দেওর? ও তো আমার স্বামী। সে আমার কাছে এলো, আমার হাতটা ধরল। আমি জানি ভাবি, কিন্তু তোমার মনটা তো আর শুধু ভাইয়ের কাছে নেই। তার কথায় আমি চমকে উঠলাম। সে যেন আমার মনের ভেতরের সব গোপন কথা জেনে গিয়েছিল।
তার এই কথায় আমার মনে হলো সে আমাকে আটকে রাখতে চায় তার নিজের কাছে। এই ঘটনাগুলো আমাকে ভাবিয়ে তুলল, আমি যা করছিলাম তাকে ঠিক? এই লুকোনো সম্পর্ক কি আমাকে কোনোদিন শান্তি দেবে, নাকি এটা কেবল এক গভীর অতলে ডুবে যাওয়ার পথ? অভিজিতের ভালোবাসাটা এখন কেমন যেন এক অধিকার বোধে পরিণত হচ্ছিল, যা আমার জন্য শ্বাসরুদ্ধকর হয়ে উঠছিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই সম্পর্ক থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। এই গভীর অতল থেকে আমি নিজেকে টেনে তুলবই। একদিন আমি অভিজিৎকে ডেকে বললাম, শোনো দেওর, আমার মনে হয় আমাদের এভাবে মেশা ঠিক হচ্ছে না। সে আমার দিকে অবাক হয়ে তাকালো। তার চোখে ছিল অবিশ্বাস আর রাগ। কেন ভাবি, কি হয়েছে? আমি দীর্ঘশ্বাস ফেললাম। এটা ভুল, আমরা যা করছি তা সমাজের চোখে পাপ, আর আমার নিজেরও ভালো লাগছে না। আমার খুব ভয় করে। অভিজিৎ আমার হাতটা চেপে ধরল। তুমি এমন কথা বলছো কেন ভাবি? তুমি কি আমাকে ভালোবাসো না? তার চোখের দিকে তাকিয়ে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। আমি কি তাকে ভালোবাসি? হয়তো ভালোবাসতাম, কিন্তু এখন এই ভালোবাসাটা আমার কাছে একটা খাঁচার মতো মনে হচ্ছে। আমি বললাম, ভালোবাসা হয়তো আছে দেওর, কিন্তু এই ভালোবাসাটা ঠিক নয়। এটা আমাদের সর্বনাশ ডেকে আনবে। অভিজিৎ আমার কথা মানতে চাইল না। সে বলল, আমি তোমাকে ছাড়ব না ভাবি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তার কথায় এক ধরনের জেদ ছিল। আমার মনে হলো সে আমাকে আটকে রাখছে। তখন আমি তাকে স্পষ্ট করে বুঝিয়ে বললাম, এই সম্পর্কটা শেষ করতে হবে। আমি আর এই ব্ল্যাকমেইল আর মানসিক চাপ নিতে পারছি না। প্রথম দিকে সে রেগে গিয়েছিল, আমাকে নানা কথা বলেছিল, কিন্তু আমি দৃঢ় ছিলাম। আমি তাকে বুঝিয়ে বললাম, আমাদের দুজনের জন্যেই এটা ভালো হবে। যদি এই সম্পর্ক প্রকাশ হয়ে যায় তাহলে কারোরই ভালো হবে না। ধীরে ধীরে সে আমার কথা বুঝতে পারল। হয়তো তারও মনে হয়েছিল এই পথটা আসলে অন্ধকারের। এরপর থেকে অভিজিৎ নিজেকে একটু গুটিয়ে নিতে শুরু করল। সে আমার কাছ থেকে দূরে থাকতে শুরু করল। তার চোখে সেই চহন আর দেখা যেত না। 1 মাস পর সে অন্য শহরে চলে গেল চাকরির খোঁজে। তার চলে যাওয়ার পর আমার মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল। আমার মনটা খারাপ ছিল, কিন্তু একই সাথে একটা স্বস্তির নিঃশ্বাসও ফেলেছিলাম। আমি জানি আমার সেই একাকিত্ব এখনও আছে। সুজন এখনও আগের মতোই ব্যস্ত। কিন্তু আমি শিখেছি, নিজের ভালোটা নিজেকেই দেখতে হয়। নিজের সম্মান আর শান্তি রক্ষা করাটা সবচেয়ে জরুরি। এই গোপন সম্পর্কের মাধ্যমে আমি নিজের কিছু চাহিদা পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পেরেছি তা শুধু আমাকে আরও বেশি করে একা করে দিত। এখন আমি নিজের জন্য বাঁচতে শিখছি, নিজের ছোট ছোট ভালো লাগাগুলোকে খুঁজে নিচ্ছি। সমাজের এই কঠিন বাস্তবতায় নিজেকে মানিয়ে নিয়ে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছি। জীবনটা খুব জটিল, আর তার থেকেও জটিল মানুষের মন। কিন্তু নিজের মূল্যবোধ আর আত্মমর্যাদা বজায় রেখে বাঁচতে পারাটাই আসল সার্থকতা। এই শিক্ষাটা হয়তো অনেক দেরিতে পেয়েছি, কিন্তু এই শিক্ষা আমাকে আরও পরিপক্ক করে তুলেছে। তাই জীবনে যাই ঘটুক না কেন, নিজের সিদ্ধান্ত নিজে নিন, সঠিক পথে চলুন, তবেই জীবনে শান্তি আসবে।